আওয়ামী লীগ ব্যতীত এবং যারা আওয়ামী লীগ সেবাদাস তাদের বাইরে যারা রয়েছেন সকলের সাথে পরামর্শ করেই আমরা এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করেছি। এবং এই মিটিংয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন বিএনপি, জামাত, এনসিপি সহ তারা উপস্থিত ছিলেন এবং তারা সম্মত হয়েছেন যে আগামীকালকের এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তারা সকলেই উপস্থিত থাকবেন। টাকার কাছে রাষ্ট্রকে বিক্রি করে দেয়া যায়, নয়তো তার মতো একজন সিরিয়াল কিলারকে কিভাবে তারা এই জামিন দিল যে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে অস্ত্র সহ। সুতরাং আমরা মনে করছি যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের জন্য দরকার, রাষ্ট্রে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে আছেন তারা সেই নিরাপত্তা বাংলাদেশের জন্য নিশ্চিত করতে পারছেন না। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে আগামী কালকের মধ্যে যদি এই আসামি গ্রেফতার না হয় তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনমন্ত্রী এই দুইজনের পদত্যাগ দাবি করছি। এবং আমরা সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যে আগামীকালকে ঢাকায় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সর্বদলীয় একটি প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়েছে বিকাল 3টায় শহীদ মিনারে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং মত যারা বাংলাদেশ পন্থী, কোনোভাবেই যারা ভারতের তাবেদার তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাচ্ছি না। যারা বাংলাদেশ পন্থী সকল রাজনৈতিক দল, মত এবং সংগঠনকে আগামীকালকে শহীদ মিনারের 3টার প্রতিরোধ সমাবেশে অংশগ্রহণ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। এবং আগামীকালকে আমরা সেখানে বাংলাদেশের জনতার পক্ষ থেকে আমরা সেখানে কর্মসূচি ঘোষণা করব এবং পরবর্তী পদক্ষেপ আমাদের কি হবে সেটা আমরা আপনাদেরকে জানাবো। আমরা অত্যন্ত আশঙ্কা বোধ করছি যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য একটা চক্র উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন যে ওসমান হাদি তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুরো বাংলাদেশে বিক্ষোভ মিছিল হয়েছে এবং উত্তরার একটা বিক্ষোভ মিছিলে দুইজন ফিরে যাওয়ার সময় তাকে আওয়ামী লীগের যারা রয়েছেন তারা তাদেরকে আহত করেছেন, এলোপাতাড়ি তাদেরকে কুপিয়েছেন। আমরা 5ই আগস্ট যেই কাজটা করবার আমাদের দায়িত্ব ছিল আমরা সেই কাজ করতে পারি নাই। আগামীকালকের প্রতিরোধ সমাবেশে আমরা সেই অসমাপ্ত কাজ পূর্ণ করার ঘোষণা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে বাংলাদেশে ভারতের কোনো দাসত্ব মেনে নেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে ভারতের পক্ষপাত দুষ্ট হতে দেয়া হবে না। যারাই বাংলাদেশের অবস্থান করে ভারতের পক্ষ নিবে, বাংলাদেশে যেভাবে জুলাই পরবর্তী সময়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আপনাদেরকে ঘোষণা করে দিতে চাই যে যদি আপনারা শুধু ভোটের জন্য যদি আপনারা আপনার ভাইয়ের রক্ত ভুলে যান তাহলে বাংলাদেশের জনগণ ঘোষণা করছি যে আগামী কালকে আমরা সর্বাত্মক প্রতিরোধ ইনশাআল্লাহ শুরু করছি। আর কোনো বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, যদি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এই গ্রেফতারের মাধ্যমে স্বাভাবিক করতে সক্ষম না হয় তাহলে যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায়ী থাকতে হবে। এবং আমরা মনে করছি যে এই ওসমান হাদি তো শুধুমাত্র তার নিজের জন্য জীবনে কিচ্ছু করে নাই, তার সন্তানকেও সে সময় দিতে পারে নাই কোনোদিন। তার ওয়াইফ যখন প্রেগনেন্ট তখন সে হুমকি পেয়েছে, আমরা শাহবাগ থানায় জিডি করেছি। তার বাচ্চাটা সবেমাত্র বাবা বাবা বলা শুরু করেছে। সকালবেলা উঠে সে যেদিন তার গায়ে গুলি লেগেছে তার মাথায় পরের দিন সকালবেলা সে উঠছে, তো তার ওয়াইফ আমাকে ফোন দিচ্ছে, পাশ থেকে আমি শুনছি যে তার বাচ্চাটা বাবা বাবা বলে ডাকছে। সুতরাং যে ওসমান হাদির সন্তান তার বাবা বাবা ডাক তার পিতার কণ্ঠে শোনাতে পারে নাই বা তার পিতার কাছে সেই ডাক পৌঁছাতে পারছে না, সুতরাং কোন জাতির পিতা বলে যাদেরকে আখ্যায়িত করা হয়
তার সন্তানেরাও আর সামনে তার পিতার কাছে তাদের ডাক শোনাতে পারবে না। আমরা আপনাদের সহযোগিতা চাই। ওসমান হাদি সবসময় বলেছে যে বাংলাদেশের মিডিয়া তারা অতীতে যেই পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, কিন্তু আমি ওসমান হাদিকে তারা যেভাবে সর্বাত্মক সহযোগিতা করেছে সবসময়, এটা আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ, এটা সে সবসময় বলতো। সুতরাং আমরা মনে করছি আপনি একই সাথে সাংবাদিক এবং বাংলাদেশের একজন মানুষ, সুতরাং আপনাদের কাছেও বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন জায়গা থেকে আসে। আপনারাও বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একজন অতন্ত্র প্রহরী হিসেবে আপনাদেরও কর্তব্য রয়েছে। যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রতিবাদ জারি রাখবেন এবং মিডিয়াগুলোতে আপনারা যাদেরকে আমন্ত্রণ জানান তাদেরকে আমরা দেখি যে তারা একজন মানুষ হসপিটালের বিছানায় পড়ে আছে আর তাকে নিয়ে তারা উল্লাস প্রকাশ করছে। এই ধরনের মানুষকে আপনারা যখন টক শোতে জানান তখন আপনাদের প্রতি আমাদের কিছু বলবার থাকে না, শুধু ধিক্কার জানাতে ইচ্ছা হয়। আমরা আর এই ধিক্কার জানাতে চাই না। আমরা মনে করি আপনারা যাদেরকে এই টকশোগুলোতে আমন্ত্রণ জানান আপনাদের অবশ্যই এই ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন, কারণ মানবাধিকার শুধু মানুষের জন্য, কোনো পশুর জন্য কোনো মানবাধিকার নাই। পশুর কণ্ঠস্বর তো আসলে আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছ থেকে শুনতে চাই না। তো ভাইয়েরা, আমরা ওসমান হাদি ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং আগামীকালকের যেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশটি রয়েছে সেটি যাতে সকলের সহযোগিতায় সম্পূর্ণভাবে সফলভাবে বাস্তবায়িত হয় সেই আশা এবং সহযোগিতা কামনা করে আজকের সংবাদ সম্মেলনটি শেষ করছি। আপনাদের পক্ষ থেকে আমরা 2 থেকে 3টি প্রশ্ন নিব এবং এরপরে আমরা আজকের এই সংবাদ সম্মেলনটি শেষ করব। আচ্ছা, আগামীকাল সকালে এখন পর্যন্ত সময় নির্ধারিত হয়নি, কিন্তু হাদি ভাইকে নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তারা সর্বাত্মক সহযোগিতার কথা বলেছেন। এবং তবে সব থেকে দুঃখের ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদেরকে এই সহযোগিতার জন্য এখনো আর কি অ্যাপ্লিকেশন জমা দিতে হয়, আর কি নিজেদের লিখতে হয়। তো হসপিটালে বসে আমরা অ্যাপ্লিকেশন লিখছি যাতে ওসমান হাদিকে এই সরকার বিদেশে পাঠানো হয়, এবং এটার সিদ্ধান্ত এখন পর্যন্ত চূড়ান্ত হয় নাই। আমরা ইনকিলাব মঞ্চের যে পেজটা আছে সেখান থেকে আপনাদেরকে পৌঁছে দিব বার্তা যে ওসমান হাদিকে কোন দেশে নেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে বিভ্রান্তির কোনো সুযোগ নেই এবং স্বাস্থ্য বিষয়ক সকল আপডেট আমরা ইনকিলাব মঞ্চের যেই পেজটি রয়েছে সেখানে আমরা অবশ্যই জানিয়ে দিব। এবং আমরা ইতিমধ্যে আরেকটা ব্যাপার আপনাদের কাছে একটু বলি, যে যারা জামিন দিয়েছে তাদের ব্যাপারে আমরা জেনেছি যে তারা বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা। সুতরাং আমরা মনে করছি যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের স্থিতিশীলতার উপর আস্থা রাখতে চান, 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন করতে চান, তাহলে আসলে আওয়ামী লীগ তো আসলে বিএনপি এবং জামাত এই বাইনারির মধ্যে নাই। সে তো আসলে আপনাকে মারবেই, এবং আপনার যেই সন্তানরা রয়েছে যারা আগামী দিনে রাজনীতি করবে তাদেরকেও মেরে ফেলবে। সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোনো দ্বিচারিতা আমরা শুনতে চাই না। আমরা চাই যে আপনারা সকলে, অন্তত প্রত্যেকের মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপনারা একাত্মবদ্ধ থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। এই ঘটনার ক্ষেত্রে যেই ব্যাপারটা, এটাও একটা দুঃখের বিষয় যে গতকালকে আমাকে ফোন করে বলা হচ্ছে যে আপনারা কেস না করার কারণে আমরা আসামি গ্রেফতার করতে পারছি না। তো এটা আসলে বাংলাদেশের কোন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, এটা আসলে আপনারা এর মাধ্যমেই বুঝতে পারেন যে ওসমান হাদির পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে মামলা না করায় নাকি তার আসামিকে গ্রেফতার করতে পারছে না। মানে এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা। এখন পর্যন্ত মামলা হয় নাই। তো আমরা মামলার জন্য আমাদের সাথে আসার পথে যোগাযোগ করা হয়েছে, আমরা তাদেরকে আসতে বলেছি
এবং অতি দ্রুত মামলা রুজু হবে। তো আমরা মনে করছি যে মামলা তো বাংলাদেশে 2-3 লাখ মামলা এখনো চলমান রয়েছে, এরও হয়তো অনেক বেশি। রাজনৈতিক দলগুলোই তো লক্ষ লক্ষ মামলা রয়েছে। মামলা করলেই যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে ব্যাপারটা এমন নয়। আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইকে সকলে একতাবদ্ধ হয়েই কাজটা চালিয়ে যেতে হবে। শুধু মামলা করে, শুধু ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করে, বাংলাদেশে 18 কোটি মানুষ, আপনি কয়জনের নিরাপত্তা নিশ্চিত করবেন? আপনাদের উচিত ছিল তো সন্ত্রাসীকে দমন করা। তো আপনি সেইটা নিশ্চিত না করে আপনি 2-4 জনকে নিরাপত্তা নিশ্চিত করতেছেন। আমরা এটা কিছু বুঝতেছি না। এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে আওয়ামী লীগের যারা গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে 95% যারা জামিনে বের হয়ে আসছে। তো 95% বাংলাদেশে আওয়ামী লীগ করে কিন্তু সে সৎ, সে কোনো কুকর্মের সাথে জড়িত নাই, এবং তার ব্যাপারে 2-1টা হামলা মামলার ঘটনা নাই, এমনটা আমরা কোথাও কখনো দেখি নাই। আওয়ামী লীগ সে যে জাউরা, এইটা তো আসলে বলবার কিছু নাই। এইটা তো হচ্ছে সর্বজন স্বীকৃত। স্বাধীনতার পর থেকেই সেই জাউরামি কইরে আসছে। সে হচ্ছে বাংলাদেশের মানুষকে গুম, খুন এবং হত্যা কইরে আসছে। সুতরাং এই আওয়ামী লীগ এই দলটার সাথেই হচ্ছে বাংলাদেশের মানুষের গুম, খুন এবং হত্যার রাজনীতি জড়িত। সুতরাং তাদের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই সুশীলতা দেখাচ্ছে, তাদের এই সুশীলতা যদি বজায় রাখে, তাহলে আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশের জনগণ পরবর্তী পদক্ষেপ সেটা আসলে সে কোন ধরনের বিপ্লবের দিকে আগাবে, সে কি শান্তিকামী বিপ্লব করবে নাকি সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিবে, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। তো বাংলাদেশে স্থিতিশীল অবস্থা তৈরি করবার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আমার কাছে মনে হয় যে আপনাদের আর কোনো প্রশ্ন নাই। এটা তো আপনাদেরকে বললাম ভাই মাত্রই। আচ্ছা আচ্ছা, এটার ক্ষেত্রে সেটা হচ্ছে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি। ডাক্তাররা বলেছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের হাতে আসলে বাংলাদেশে যেই ধরনের চিকিৎসা সেবা রয়েছে এর উপরে আসলে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আপনারা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পারেন, এটা আমাদেরকে চিকিৎসকদের যে বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে জানানো হয়েছে। হ্যাঁ, এবং আমরাও এখানে সম্মত রয়েছি, যে পরিবারও সম্মত রয়েছে। তবে একটা কথা বলি ভাই, ওসমান হাদি যদি সেন্সে থাকতেন, তিনি এই এভার কেয়ারের সামনে দিয়েও কোনোদিন হাঁটতেন না। ওসমান হাদি জীবনে কখনো উচ্চবিলাসী ছিলেন না, এমনকি তার নিজ রোজগারের বাইরে 1 টাকার কোনো দুর্নীতি কারো কাছ থেকে নেয়া এমন কোনো অভিযোগ কখনো আসে নাই, এবং ওসমান হাদির টিমের নামেও কখনো আসে নাই। ওসমান হাদি বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থা থেকে তার এই আহত হওয়ার আগেও যে সাক্ষাৎকার দিয়েছে সেখানেও সে জানিয়েছে যে আমার টিমের বিরুদ্ধে আপনি যদি 1 টাকার কোনো দুর্নীতি, কোনো অসততার প্রমাণ করতে পারেন, তাহলে আমি ওসমান হাদি এবং আমার টিম ইনসাফের এই যে লড়াই করছি সেই লড়াই থেকে আমরা ইস্তফা দিয়ে যাব। সুতরাং বাংলাদেশের প্রশ্নেই ওসমান হাদিদের দরকার, যার কারণেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে ওসমান হাদিকে বিদেশে পাঠানো দরকার। ওসমান হাদি সেন্সে থাকলে তাকে কখনোই আমাদের পক্ষে বিদেশে পাঠানো সম্ভব ছিল না। কারণ আপনারা জানেন ইতিমধ্যে ওসমান হাদি তার নির্বাচনী তফসিলে 2টা ঘোষণা দিয়েছিলেন। একটা হচ্ছে যে সরকারের যারা যায় তারা যেই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেয়, ওসমান হাদি ক্ষমতায় গেলে কখনোই এই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নিবেন না। এবং এই যে কিছু হলেই চিকিৎসা গ্রহণ করতে বিদেশে যাওয়া, মাথা ব্যথা করলেও ওসমান হাদি কখনোই এই চিকিৎসা সেবা গ্রহণ করতে ইচ্ছুক ছিল না। কিন্তু রাষ্ট্রের অতি প্রয়োজনে, এবং আমরা মনে করছি যেহেতু সে এখন আর শুধুমাত্র ইনকিলাব মঞ্চের সম্পদ নয়, সে তো বাংলাদেশের সম্পদই হয়ে উঠছে। সুতরাং বাংলাদেশের জনগণ যেহেতু মনে করছে তাকে বিদেশেই পাঠানো দরকার, সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ তো সবসময় বাংলাদেশের জনগণের রাজনীতিই করি এবং জনগণের কথাই বলি। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের তাদের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ ছিল না, যার কারণে আমরা তাকে বিদেশে পাঠাতে সক্ষম হয়েছি। নয়তো আমরা দফায় দফায় মিটিং করেছি যে কোনোভাবে বাংলাদেশে রেখে তার চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হয় কিনা,
কিন্তু আমরা আসলে বাংলাদেশের মানুষের কাছে নিজেদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে করতে চাই না। এই কারণেই শুধুমাত্র আমরা সম্মত হয়েছি তাকে বিদেশে পাঠানোর। প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, হ্যাঁ, আচ্ছা, প্রথমত সেটা হচ্ছে আমরা বিএনপি, জামাত, এনসিপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা শীর্ষে অবস্থান করছেন, আওয়ামী লীগ ব্যতীত, এবং যারা আওয়ামী লীগ সেবাদাস, তাদের বাইরে যারা রয়েছেন সকলের সাথে পরামর্শ করেই আমরা এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করেছি। এবং এই মিটিংয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন, বিএনপি, জামাত, এনসিপি সহ, তারা উপস্থিত ছিলেন এবং তারা সম্মত হয়েছেন যে আগামীকালকের এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তারা সকলেই উপস্থিত থাকবেন এবং আওয়ামী লীগের প্রশ্নে বাংলাদেশের